গত পরশু কারওয়ান বাজারে প্রথম আলো আর ডেইলি স্টারের সামনে গরু জবে আর জিয়াফতের কর্মসূচি পুলিশ ভণ্ডুল করে দিছে। 9 জনকে গ্রেপ্তার করছে, সাউন্ড গ্রেনেড আর গুলি চালাইছে। একজন শিশু পায়ে সেই গুলিবিদ্ধ হয়ে পায়ে রক ছিঁড়ে গেছে। বেধড়ক পেটানো হয়েছে সকলকে, বিশেষ করে আয়োজক আবু মুস্তাফিজ শাপলুকে। এটা এমন একদিন হইল ঠিক যেই দিন আওয়ামী লীগের মন্ত্রী শাহজাহানকে আর গোলাপকে আদালতে ফুলের মালা দেওয়া হইল, স্লোগান দেওয়া হইল জয় বাংলা বিলা। দেখেন, এর আগেও হাস্যোজ্জ্বল আওয়ামী লীগের মন্ত্রীদের দেখেছেন না, হাত করা না পড়ায় বাংলাদেশের ঠোলারা নিয়ে যাচ্ছে। তো কেন এই জিয়াফত? আসেন আমরা সংগঠকদের কাছ থেকেই শুনি। যত ভাই ব্রাদার আছেন আপনারা গরু জবাই দিয়ে এবং হিন্দুত্ববাদের বিরুদ্ধে গরু জবাই হচ্ছে, এই গরু জবাই সমস্ত কিছুর বিরুদ্ধে গরু, এই গরু নিধনের বিরুদ্ধেই হবে। আমরা এই গরু নিধনই হবে আমাদের লড়াইয়ের মূল শক্তি। ফলে আপনারা তৈরি হয়ে যান, আপনারা আরো হাজার হাজার চলে আসেন। এত কম শক্তি নিয়ে আমরা এদেরকে লড়াই করতে পারবো? এরা তুচ্ছ শক্তি। আমাদের পিছনে তারা দাঁড়িয়ে আছে, এই দালাল, এগুলো হইতেছে ভাতের জন্য, রুটির জন্য দালালি করে। মাহফুজের বাপ বাংলাদেশের মুসলমানের আইকন ছিল আবুল মনসুর, আর তার পোলা হয়েছে ভারতের দালাল। তো এই দালালদেরকে শিক্ষা দেওয়ার জন্য আমরা যথেষ্ট। আমাদের আরো বড় লড়াই সামনে অপেক্ষা করছে। বাংলাদেশ এই 56,000 বর্গ মাইলের দেশ না, এইটা একটা কনসেন্ট্রেশন ক্যাম্প। পুরো পূর্বাঞ্চল বাংলাদেশে 71 আমাদের জন্য ভাত ছিল, আমরা প্রতারিত হয়েছি। 71-এ আমাদেরকে যুদ্ধ করে ইন্ডিয়া আমাদেরকে কলোনি বানাইছে। এই সত্য আপনাদের জানতে হবে। এই সত্য না বুঝে আপনারা বুঝতে পারবেন না ইন্ডিয়া কিভাবে এখানে শোষণ চালায়, কিভাবে হিন্দুরা এখানে সংখ্যালঘু হয়। বাংলাদেশ রাষ্ট্রটা গঠিত হয়েছে বাঙালি জাতীয়তাবাদের উপরে। হিন্দু বাংলায় কথা বলে, আমিও বাংলায় কথা বলি। সে সংখ্যালঘু কি? যে 97% লোক হচ্ছে বাঙালি। হিন্দু কিভাবে সংখ্যালঘু হয়? ধর্মের ভিত্তিতে। সে ধর্মীয় রাজনীতি করতেছে, ধর্মীয় রাজনীতি করতেছি না, আমরা রাজনীতি করতে আসছি। ধর্ম আমাদের বিষয় না, আমাদের বিষয় বাংলাদেশ কে নিয়ন্ত্রণ করবে, ভারত নাকি বাংলাদেশের মানুষ? তো এই লড়াই কেবল শুরু। এই লড়াই অনেক বিস্তৃত হবে, অনেক বড় হবে। আপনারা সবাই সাথে থাকবেন, আমরা এই লড়াই অবশ্যই জিতব। ভালো থাকবেন। আর কালকে অবশ্যই 4টার মধ্যে আপনারা চলে আসবেন, এইখানে চলে আসবেন আপনারা সবাই, এবং আমরা গরু নিয়ে মিছিল করব এবং গরু জবাই করে আমরা সবাই মিলে খাবো। স্টারেও আমরা খাবার পাঠাবো, আমরা প্রথম আলোতেও খাবার পাঠাবো। যদি না খাই সেইটা আমরা দেখবো। আমরা পরবর্তীতে আরো জিয়াফত নিয়ে আলাপ করব। তো এই আবু মুস্তাফিজ যখন ব্লগে লিখতো তখন তার নাম ছিল সবুজ বাঘ। সে পুলিশের সাথে বাঘের মতোই লড়াই করছে। দেখেন, সাবাস শাপলু। ওই কর্মসূচি ভণ্ডুল করে দেওয়ার পরে পুলিশ নিজেই আগুন জ্বালায়, যেন দায় দিতে পারে আমাদের সাথীদের। দেখেন, লোকেরা দেখেন আর্মি পুলিশ পিছনে আগুন জ্বালাচ্ছে, পিছনে আগুন জ্বালায়। এখানে আমরা যারা ছিলাম শান্তিপূর্ণভাবে আন্দোলন করছিলাম, সেই আন্দোলনকে বিতর্কিত করে আগুন জ্বালিয়ে আমরা শান্তিপূর্ণ অবস্থায় আমরা অবস্থান করছিলাম। বন্ধ করছে, বাতি বন্ধ করছে, আমাদের এখানে গরু জব করতে দেয় নাই, এখানে পাক করতে দেয় নাই। এগুলো ভারতীয় রয়ের দালাল, এগুলো মোদির দালাল, এগুলো হাসিনা যারা সন্তান। আর পুলিশের নিজেরা প্রথম অফিসের সামনে আগুন জ্বালাই দেন, আরব সারাচ্ছে।
ভাই ওখানে আগুনটা কারা লাগাইলো? পুলিশ আগুন ধরাইছে আমাদের তো আগুন ধরা আবার নাটক সাজাচ্ছে। আমাদের তো লাঠি চার্জ করছে, আমাদের সাথে সাথে সরাই দিয়ে ওরা নিজের আগুন লাগাইছে, আমাদের উপর দোষ চাপানোর জন্য। এই কর্মসূচি কোনো হঠাৎ দেওয়া কর্মসূচি না। এই কর্মসূচি আমরা কিভাবে শুরু করব, কিভাবে ধাপে ধাপে অগ্রসর হবো তার পরিকল্পনা আছে। এটা তো আমাদের দীর্ঘদিনের কর্মসূচি রে ভাই, এটা তো আমরা হঠাৎ করে শুরু করি নাই। শুধু মাস্টার মাইন্ডেরই মেটিকুলাস প্ল্যান থাকে না, আমাদের মতো আমজনতারও প্ল্যান থাকে। জিয়াফতের কর্মসূচি নতুন না। এই আবু মুস্তাফিজি শাহবাগে মোদির আগমনের প্রতিবাদে গরু জবাই আর জিয়াফতের কর্মসূচি পালন করছিল। ডেইলি স্টারের নামাজ পড়া আর মাদ্রাসা ছাত্রদের ডাকার বিরুদ্ধে আমাদের সোকার সেকুলার মহল কি মহা হাউকাও লাগাই দিছে। ডেইলি স্টার বা প্রথম আলোকে গালি দেওয়া হয়েছে, দেওয়া হয়নি। অনেকে হামলা করা হয়েছে, দেওয়া হয়নি। জাস্ট ওটার সামনে নামাজ পড়া হয়েছে প্রতীকী কার্যক্রম হিসাবে। এটারই অনেকে ফেসিবাদ বলতেছে। আসলে নামাজ পড়াটাই তাদের কাছে ফেসিবাদ। তারা নামাজকে গোপন এবং ব্যক্তিগত উপাসনা হিসেবে গণবিচ্ছিন্ন করতে চায়। এই জন্য মুসলিমরা রাস্তায় নামাজ পড়লেও সেকুলাররা নিজেদেরকে ভিকটিম মনে করে, কারণ তারা মুসলমানের উপাসনাকে গোপন নিষিদ্ধ ট্যাবু হিসেবে রাখতে চায়। কেন জানেন? কারণ সম্মিলিত মুসলমানদেরকে তাদের ভয়। যে কারণে ভারত মুসলমানদের সম্মিলিত ইফতার এবং জুম্মাতেও বাধা দেয়। হাসিনার আমলে যেমন ইফতারে বাধা দিত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে, বিশ্ববিদ্যালয়গুলোতে। প্রথম আলো, ডেইলি স্টার ওয়ার অন টেররের বরকন্দাজ ছিল। তারা যৌথভাবে মুসলমান নিধনের ন্যারেটিভ বা বয়ান তৈরি করছে। সাধারণ আলেমার মুসলমানদের হত্যাযোগ্য বলে বৈধতা উৎপাদন করছে। তো কে যে দাঁড়াবে? মাদ্রাসা ছাত্ররাই তো দাঁড়াবে তাইলে এর বিরুদ্ধে। দেখেন লিখেছে, যে নেশা করে না, প্রেম করে না বা নারীদের দিকে তাকায় না, ছাত্র ভালো, কারণে অকারণে টাকা চায় না বাবা মায়ের কাছে, ধর্মীয় অনুশাসন কঠোরভাবে মেনে চলে, সে নাকি জঙ্গি। এইটা প্রথম আলোর বয়ান। একজন স্বাভাবিক মুসলিম তরুণ যে কিনা তার ধর্মের কাছাকাছি থাকতে চায়, সে জঙ্গি। এই বয়ান প্রথম আলোর তৈরি। ছোটবেলা থেকে শিশু কিশোরদের মনে ইসলাম ঘৃণা ঢুকায় দেয়। এই যে দেখেন এখানে বলতেছে যারা গরু খায় তারা নিম্ন প্রজাতির প্রাণী। এটা কার কথা? মোদির কথা, এটা আরএসএস এর কথা, এটা বিজেপির কথা। এই জন্যই তো গরু জব দিচ্ছি, তারা নাকি বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করে। তাহলে দেখেন কিভাবে আবরারের মৃত্যুর রহস্যজনক বলে। আসেন ওই আলাপে আর না যাই, এগুলো মেলা দেখানো সম্ভব, কয়টা মাত্র দেখাইলাম আর কি। প্রথম আলো আর ডেইলি স্টার নিয়ে একটা বিশাল বড় অ্যালবাম করব, ছাপাবো এবং এটা ইংরেজি কইরা সারা দুনিয়াতে বিলাবো। তো গত পরশু রাতে প্রথম আলোর সামনে ঘটনাটা কিভাবে ঘটলো। ওই দিন আমি সকালে একটা ফোন পাই, গরু নিয়ে পুলিশ কারণ বাজার দিকে যাইতে দিতেছে না। আমি বলি যে পুলিশকে দেন, আমি কথা বলি। আমি তখন ট্রেনে যাইতেছি, যে না ভাই, পুলিশের এডিসি ফোন ধরলো, সম্মানের সাথে কথা বললো, দাদা আপনার ভিডিও দেখি, আপনি আমার প্রিয় মানুষ, মেলা কিছু। আমি কইলাম বাধা দিচ্ছেন কেন? উনি বললেন যে এটা রাস্তা যাতায়াতের সমস্যা, একটু পাশে কাটাকাটি করেন, আমরাই সিকিউরিটি দিব। আমি কইলাম আচ্ছা ঠিক আছে, তাই হবে, কোনো ঝামেলা হইলে কিন্তু আমার কোয়েন। আমি কিন্তু বলছিলাম ওদের মুরব্বী হিসেবে আমার কোয়েন। আমি ভিডিওতে বলছিলাম সবকিছু ঠিকঠাক মতো চলতেছিল। হঠাৎ ওই জায়গায় লাইট অফ করে দেওয়া হয়, তারপরে কোনো ইস্কানি ছাড়াই পুলিশ বেধড়ক পিটাইতে থাকে। আপনার ওই সময় লাইভ ভিডিওটা দেখেন, দেখেন, আমার কথা বিশ্বাস করার দরকার নেই। সবাই নিজ নিজ জায়গায় বসে পড়েন ভাই, বসে পড়েন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি যে এই জায়গাটি কিন্তু যথেষ্ট লাইটিং এই জায়গায় রয়েছে, কিন্তু আজকে মাগরিবের পরে কোনো একটা অদ্ভুত কারণে এই জায়গাতে আমরা লাইট দেখতে পাই নাই। এই মুহূর্তে যতটুকু লাইভ আপনারা দেখতে পাচ্ছেন পুরোটাই কিন্তু বিভিন্ন জনের মোবাইলের ফ্ল্যাশ জ্বালানোর কারণে যে আলোটা হচ্ছে সেই আলোটা আপনারা দেখতে পাচ্ছেন। এর বাইরে এখানে কিন্তু কোনো ধরনের আলো দেখছেন। পুরো কারণ বাজারে আমরা বিদ্যুৎ দেখতে পাচ্ছি, কিন্তু এই জায়গাতে কোনো একটা অদ্ভুত কারণে কিন্তু লাইট দেখা যাচ্ছে না। দর্শক এখানে কিন্তু একটা বেশ চাঞ্চল্য অবস্থা তৈরি হয়েছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে এই পাশে এখানে কিন্তু পুলিশ আক্রমণে গিয়েছে এবং তারা লাঠি চার্জ করছে, তারা আসলে ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করছে। এখানে সাধারণ জনতা যারা ছিল তারা কিন্তু এই মুহূর্তে সরে যাচ্ছে। কোনো এক অদ্ভুত কারণে কিন্তু হঠাৎ করে তারা লাঠিচার্জ শুরু করেছে। দর্শক আমরা এমবিএ টাইমসে লাইভে দেখাচ্ছি, আপনারা লাইভটি শেয়ার করে দিন। আসুন। শুধু কি তাই, আমাদের একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে নিয়ে গিয়ে নির্মম ভাবে পিটাইছে। আমার কাছে শোনার দরকার নাই, ভুক্তভোগীর কাছেই শোনেন। আজকে আপনারা যারা যারা আমার লাইভ দেখেছেন হয়তো তারা বুঝেছেন, এই মুহূর্তে আমি একটা সেভ হাউসে আছি। আমি জানি না আজকে রাতটা আমি বাঁচবো কিনা। যদি বেঁচে থাকি তাহলে অবশ্যই আপনারা দেখবেন আমার শরীরের কন্ডিশন খুবই খারাপ। আর ওখানে প্রথম আলোতে যখন আমি বক্তৃতা শেষ করলাম, বক্তৃতা দেওয়ার পরে আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যাচ্ছিলাম। অলরেডি মেট্রোতে আমি চলে আসছিলাম। মেট্রোতে আসার পরে ওখানে 10 জন সেনাবাহিনীর লোক এবং গোয়েন্দা সংস্থার লোক এসে
10 জন আমাকে উঠাইনি, আমাকে বলতেছে যে আমাদের সাথে চলেন। এরপর আমাকে নিয়ে গেল, অনেক তর্ক বিতর্ক করার পরে ওরা আমাকে নিয়ে গেল ঢাকা শহরে। 1 ঘন্টার মতো আমাকে এলোমেলো ঘুরাইছে, আমাকে বাগান, আর এখানে বলতেছে যে আজকে ওখানে নিয়ে তোকে শুট করবো, ওইখানে নিয়ে তোকে হ্যান্ড করবো, ত্যান করবো। ও অনেকে বলতেছে যে আমার কাছে এক্সট্রা ম্যাগাজিন আছে, ওরে শেষ করে দিব। হচ্ছে ওদের বস ফোন দিছে, ফোন দেওয়ার পরে ঢাকা শহরে ঘোরার পরে আমাকে আবার ফতোয়া আনোয়ার অফিসে নিয়ে গেল। যখন ফতোয়া আনোয়ার অফিস থেকে লোকজন সরে গেছে, তখন ফতোয়া আনোয়ার অফিসে, ওখানে তারপর কিছু লোক ছিল, সবাই দেখছে, ফতোয়া আনোয়ার অফিসে গ্রাউন্ড ফ্লোরে আমাকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে সেম ভাই, ফতোয়া আনোয়ার গ্রাউন্ড ফ্লোর পার্কিং যেটা আছে এটা সেম একদমই আয়নাঘরের মতো ভাই। আয়নাঘর যতটুকু শুনছি আয়নাঘর থেকেও ভয়ঙ্কর। ওখানে নিয়ে যাওয়ার পরে 10 জন সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার লোক আমাকে কুকুরের মতো পিটাইলো, কুকুরের মতো একদম ভাই, কুত্তার মতো আমাকে পিটাইছে, কুত্তার মতো। বলতেছে যে তুই এই সরকারের বিরুদ্ধে বলিস। আমি বললাম যে ভাই, এই সরকারকে আমি রক্ত দিয়ে বসাইছি, আমি কেন এই সরকারের বিরুদ্ধে বলবো? এবারে আমার ফেসবুক চেক করে দেখলো যে না, হ্যাঁ আমি প্রতিটি আন্দোলনের সাথে ছিলাম, প্রতিটি ক্ষণ মুহূর্তে আমি ছিলাম। এরপরে হচ্ছে আমাকে বলতেছে তাইলে তুই ঠিক আছে আন্দোলন করছিস, এখানে কেন আসছো? আমি বলছি যে আমি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যুক্ত, যার কারণে হচ্ছে বিভিন্ন ন্যায়সঙ্গত যুক্তিক দাবির সাথে আমি একমত পোষণ করার জন্য আসছি, এখানেও আমি একমত পোষণ করার জন্য আসছি। আমাকে একদম কুকুরের মতো পিটাইছে ভাই। এই ছেলেটা কে জানেন? এই ছেলেটা হচ্ছে সেই ছেলে যে এর আগে প্রথম আলোর সামনে একটা মাইক্রোফোন নিয়ে পরের দিনের প্রোগ্রামের প্রচারণা চালাইছিল। পুলিশ বলছে তারা নাকি 6টার মধ্যে শেষ করতে বলছিল, করে নাই। তো ভাইজান আমরা কেন কইলেন না যে দাদা ওনাদের শেষ করতে বলেন, এই কারণে শেষ করা দরকার? আপনারা তো জানেনই, আমি ভিডিওতে পর্যন্ত বলছি, আমারে বলবেন আগে। একটা ঘটনাকে শান্তিপূর্ণভাবে মোকাবেলা করার সুযোগ ছিল, সেটা কেন শক্তি প্রয়োগ করলেন? আমারে বললেন না কেন? আমি না পারলে তখন বলতেন যে আপনি তো পারলেন না। এইটার উত্তর আমি পাইছি। হ্যাঁ, এটার উত্তর হইতেছে তারা শিক্ষা দিতে চাইছে। মাইকটা আসলে তাদেরকে দেয় নাই, মাইকটা দিছে আমারে। দেখাতে চাইছে আমার আহ্বানে যদি কেউ আসে তাহলে এইভাবে ঠান্ডা করা হবে। এটাও একজনের মেটিকুলাস প্ল্যান। প্রধান উপদেষ্টার দপ্তরে, আমি আজকাল নাম কইলাম না, আমি তিক্ততা বাড়াইতে চাই না, কিন্তু আমি জানি এই ঘটনা কিভাবে ঘটছে, কে এটা পাঠাইছে। আমরা প্রথম আলো ডেইলি স্টার বন্ধ করতে বলি নাই, হামলাও করি নাই। হামলার ঘটনা ঘটছে পুলিশি আক্রমণের পরে, এবং আমাদের একজনকে প্রথম আলো অফিসের ভেতরে নিয়ে পিটানোতে, এবং এর সাথে সাথে ডেইলি স্টারের সাংবাদিক আহমেদ কি জানেন ইস্তেক, আমাদের ছেলেরা গুলি খেয়ে মাইরা যায়, সেটা নিয়ে উল্লাস করে ফেসবুকে পোস্ট দেয়। এইটা সে দেখেন তো একটা কইরা সে দাবি করে ডেইলি স্টার প্রথম আলো থেকে উপদেষ্টারা আসে। দেখেন সে কিন্তু আবার লিগ মুজিব নিয়ে বিশাল স্ট্যাটাস দেয়। আবার দেখেন কি পুরস্কার পাইছে মুক্তিযুদ্ধ জাদুঘর থেকে। দেখেন আবার দেখেন অমির রহমান পিয়ালরা উল্লাস করে আমাদের পিটাইছে প্রথম আলোর সামনে। তার মানে এইটা তারা কার হইয়া পিটাইছে? মোদির পান্ডা হইয়া পিটাইছে। তো জার্মানেরা যদি ভক্সওয়াগনের শেষকৃত্য করতে পারে, তাহলে আপনি কেন প্রথম আলো ডেইলি স্টারের জিয়াফত করতে পারবেন না? গুরু যদি বিজেপির ভারতের রাজনীতি হয়, সেই রাজনীতিকে জবে করা আমাদের পাল্টা রাজনীতি, এটা করা নাকি যাবে না। তাইলে নাকি ইন্ডিয়ার হাতে অস্ত্র তুলে দেওয়া হবে। আমাদের সুশীলেরা বলে ইন্ডিয়া কি বসেছিল এতদিন? বসে থাকে নাই, তো বসে থাকবেও না। ইন্ডিয়ার ভয় কুকড়ে থাকার জন্য আমরা এত মানুষ জীবন দিছি নাকি? এটা দ্বিতীয় স্বাধীনতা। এমনি দিল্লি দাসী প্রথম আলো ডেইলি স্টারের কাছে পরাধীন থাকার জন্য রক্ত দিচ্ছি আমরা। যে রক্ত ঝরছে ডেইলি স্টার প্রথম আলোর ওইখানে, এই রক্তের হিসাব আমরা নেব, এই রক্তের বদলা নেব। আমরা কিন্তু জানি কারা প্রথম আলোতে যায়, আমরা জানি কারা প্রথম আলো ডেইলি স্টারের এক্সটেন্ডেড ফ্যামিলি, আমরা সব দেখতেছি। বাঙ্গু সুশীলেরা নিজের মুসলমান পরিচয় নিয়ে বিব্রত হইতে পারে। ইন্ডিয়া কি মনে করবে, ইন্ডিয়া থেকে কিভাবে কাজে লাগাবে, এইটা নিয়ে তাদের আশঙ্কা হইতে পারে। কিন্তু দেশের মানুষ ঠিকই তার শত্রু চেনে। যেই মাত্র আন্দোলনে মুসলমান নাম চিহ্ন দেখেছে, এই বাঙ্গু সুশীলেরা তাই আর্তনাদ শুরু করে দিছে। এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে পত্রিকার প্রধান কার্যালয়ের সামনে সংক্ষুব্ধ নাগরিকদের সমাবেশ এবং প্রতিবাদ পশ্চিমে একটা খুবই সাধারণ ঘটনা। দেখেন বিবিসি, নিউ ইয়র্ক টাইমস, CNN, এগুলো অনেক বহু সংবাদ মাধ্যম অফিসের সামনে সিরিয়াস টাইপের প্রতিবাদ করা হয়। আমাদের ছেলেরা কোনো সহিংসতা করছে? করে নাই। করলে এটা দায় আমার। প্রথম আলো ডেইলি স্টারের গণবিরোধী এডিটোরিয়াল পলিসির বিরুদ্ধে সমাজের একটা অংশ বিক্ষুব্ধ, এটা বলতে অসুবিধা কোথায়? আমাদের ভ্যালিড কনসার্ন শোনা উচিত। মতিউর রহমান আর মাহফুজানন্দর সাথে সরকারের প্রেজেন্সে আমি বসতে রাজি আছি, আমি দেখাই দেব কোথায় কোথায় কনসার্ন, এবং কোন পত্রিকার এইরকম এডিটোরিয়াল পলিসি থাকতে পারে কিনা। দেখেন কেমনে প্রতিবাদ হয় পশ্চিমা সংবাদ মাধ্যমের সামনে। ওরা পারবে, আমরা পারবো না। আবদার দেখে বাঁচি না, মাইর খেলাম আমরা, দোষ আমাদের। রাজশাহীতে প্রথম আলোর অফিসে হামলা হয়েছে কখন? আমাদের উপরে হামলার প্রতিক্রিয়ায়। একটা শান্তিপূর্ণ প্রতিবাদকে সহিংস করলো কে?
প্রথম আলো, ডেইলি স্টার নিজে। এবার আসেন আমরা সুশীলদের চেহারা দেখি। যতজন আমাদের কর্মসূচির সমালোচনা করছে তারা কেউ বলছে যে এই প্রথম গুলি চালাইছে পুলিশ, কেউ বলছে আমাদের সাথীরা আহত হয়েছে, রক্তাক্ত হয়েছে, কেউ দেখাতে পারবে আমাদের ছেলেরা পাল্টা আক্রমণ করছে, কেউ বলছে আমাদের 9 জনকে গ্রেপ্তার করছে পুলিশ, কেউ বলছে একজনকে প্রথম আলোর অফিসের মধ্যে ধরে নিয়ে যা পিটানো হয়েছে, কেউ বলছে একজন বলে নাই। কারণ ওরা নিজেদের মুসলিম আইডেন্টিটি নিয়ে দাঁড়াইছিল, ওরা মাদ্রাসার ছাত্র। এটাই হইতেছে সুশীলদের শ্রেণী ঘৃণা, এটাই সফট কোর মোদির রাজনীতি। এই রাজনীতি আমরা উৎখাত করব। আমি নাকি দেশে অশান্তি লাগাই রাখতেছি, ফারুকের উপদেশটা কি আমি বানাইছি? উপদেশটা বুড়া খাটাস গুলা রেখে আমি উপদেশটা বানাইছি? ওনাদের যে ধ্বজভঙ্গ এটাও কি আমার দোষ? ওনারা যে সচিবালয় থেকে বাইর হয় না সেটাও কি আমার দোষ? ওনাদের যে ডায়াপার চেঞ্জ করতে হয় 2 ঘন্টা পর পর এটাও আমার দোষ? ওনারা যে মতি আর মাহফুজের দণ্ড মালিশ না করলে শান্তি পান না এটাও আমার দোষ? আমরা বিপ্লবী বলে ট্রল করে। হ্যাঁ, যেই দেশে প্রায় 4.5 কোটি মানুষ চরম দারিদ্র, 26 লাখ যুবক বেকার, সেই দেশে শান্ত থাকে কেমনে? পেটে পাথর বেঁধে শান্ত থাকবে কেউ? কিছু না করলে এই দেশে অশান্ত থাকবে। দেশে শান্তি আনার একমাত্র উপায় দারিদ্র দূর করা, বেকারত্ব দূর করা। যেই দেশের 4.5 কোটি মানুষ 2 বেলা পেট পুইরা খাইতে পারে না, ওই দেশের প্রত্যেকটা শস্যকণায় তো আগুন জ্বালা দেওয়া উচিত। এত স্বার্থপর কেন আপনারা? নিজের পেটে ভাত আছে আর শান্তি চাইতেছেন দেশে? দেশে শান্তি আসবে কেমনে আপনার প্রতিবেশী যদি ক্ষুধার্ত থাকে? আমি মারা গেল হাজারো পিনাকি জন্মাবে যারা এই লড়াই আগায় নিয়ে যাবে। তো কাজী নজরুল যে বলছিল মহাবিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত, যবে উৎপীড়িতের খন্ডরোল আকাশে বাতাসে ধনিবে না, অত্যাচারীর খর্গ কৃপান ভীম রণভূমে রনিবে না। উনিও সারা দেশকে অশান্ত রাখছেন সারা জীবন নাকি? আমার ইউটিউব ভিডিও বানানো বন্ধ করে দিলে বাংলাদেশে ক্ষুধা দারিদ্র দূর হয়ে যাবে, শান্তির সুবাতাস বইবে? আমি শান্ত হব না যতদিন না আমি 4টা জিনিস অ্যাচিভ না করব পলিটিক্যালি। কি কি সেটা? 1 নাম্বার, বাংলাদেশে আওয়ামী রাজনীতি নির্মূল করব। 2 নাম্বার, বাংলাদেশে ভারতীয় আধিপত্যবাদের অবসান। 3 নাম্বার, একটা সাম্যের সমাজ গড়ব। 4 নাম্বার, সমাজ এবং রাষ্ট্রে ইনসাফ কায়েম করব। মোটা দাগে এটা আমার রাজনীতি। আমার কি এগুলো অর্জিত হওয়ার আগে শান্ত হওয়া উচিত? প্রথম আলো, ডেইলি স্টারের ঘটনায় আমাদের দোষটা কোথায়? আমি আপনাদের কাছে বিচার দিলাম, আপনারাই বলেন আমাদের দোষটা কি ছিল। এবার বুঝছেন তো, দাড়ি টুপি পরা মাদ্রাসা ছাত্ররা ছিল, এটাই তাদের দোষ। প্রথম আলো, ডেইলি স্টার নাকি লিবারেল পত্রিকা। আমি একটা জিনিস বলে রাখি, শুনে রাখেন, বাংলাদেশের জনগণের শত্রু এই কয়েকটা শব্দ: ধর্মনিরপেক্ষতা, অসাম্প্রদায়িকতা, সেকুলারিজম, লিবারালিজম বা উদার নৈতিকতা এবং প্রগতিশীলতা। এই শব্দগুলো উচ্চারণ কইরা লক্ষ লক্ষ মানুষ হত্যার জনসম্মতি তৈরি করা হয়েছে এবং মিডল ইস্টে, ইন্ডিয়ায়, বাংলাদেশে গণহত্যা চালানো হয়েছে। যে নিজেকে ধর্মনিরপেক্ষ বলবে, লিবারাল বলবে, সেকুলার বলবে, অসাম্প্রদায়িক বলবে, প্রগতিশীল বলবে, সেই গণশত্রু। মাদ্রাসা পাস ছেলেরা ছিল জন্য খুব চুলকাইছে একজন মাদ্রাসা পাস ছাত্ররে বাংলাদেশের রাষ্ট্রপতি বানাবো, যা পারলে টাকা। প্রথম আলো, ডেইলি স্টারে ধরছে ওই 2টারে পারলে তোর বাপ মোদিরে ডাক বাঁচানির লাইগা। বাঘে ছিলে 18 ঘা, ঠোলায় ছিলে 36 ঘা, আর পিনাকি ছিলে জয় বাংলা।